প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান সিক্ত হলেন উষ্ণ অভ্যর্থনায়। মন্ত্রী এমপি ও নেতাদের সঙ্গে বৈঠক। জ্বালানি তেলের মজুদ ঠেকাতে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন। গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এখানে দাঁড়ায় আছে। তেল তো ঠিকই পাম্পে দিতে আসে, মোটামুটি যাই দেব, কিন্তু তারপরও এত লাইন কেন? কাটছে না জ্বালানি সংকট, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ডিপো নিরাপত্তায় বিজিবি, আতঙ্কে বাড়তি না নেয়ার আহ্বান। পুলিশ বিশেষ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় বাহিনী, ফেরানো হচ্ছে ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম। এবং হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেল একজনের, ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসেছেন মন্ত্রী এমপি ও নেতাদের সঙ্গে। তাঁর আগমনকে কেন্দ্র করে বিকেল থেকে দলীয় কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পুরোনা পল্টনের নাইটাঙ্গেল মোড় থেকে নয়াপল্টন কার্যালয় এলাকার সড়কের 2 পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড। এ সময় স্লোগান দেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন সন্ধ্যা 7টা 25 নাগাদ এবং তিনি ভেতরে অবস্থান করছেন। ইতিমধ্যে আমাদের জানতে পেরেছি এই ভেতরে বেশ কিছু সংসদ সদস্য, মন্ত্রী এবং তার সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন এই কার্যালয়ের ভিতরে। আমরা যদি জানি যে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, যিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু ভেতরে অবস্থান করছেন। এই বৈঠকে তারা আছেন, যেখানে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবং আমরা জানতে পেরেছিলাম যে 45 জন এখানে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখানে আসবেন এবং তারা কিন্তু এসেছেন ভেতরে। সেটা কিন্তু আমরা আগের সংবাদে দেখানোর চেষ্টা করেছিলাম। তারা ভেতরে আছেন এবং বৈঠকে তারা বসেছেন। সেই বৈঠকে মূলত কী ধরনের আলোচনা হচ্ছে সেটি আনুষ্ঠানিকভাবে এখন জানতে পারা যায়নি এখনও পর্যন্ত, যদিও তারপরেও আমরা কিছুটা বিষয়ে জেনেছি। সেটি হচ্ছে যে এখানে বৈশ্বিক যে পরিস্থিতির কারণে সারা বিশ্বে যে বিভিন্ন ধরনের সংকট, জ্বালানি তেল সহ নানা ধরনের সংকট যে তৈরি হচ্ছে এবং অস্থিরতা তৈরি হচ্ছে, সেটি বাংলাদেশেও কিন্তু তার প্রভাবমুক্ত নয় এবং সেই প্রভাবও কিন্তু বাংলাদেশে রয়েছে। সেই কারণে সেই বিষয়গুলো নিয়ে কীভাবে সংকট মোকাবেলা করা যায় এবং আগামী এই সরকার, বিএনপির এই বর্তমান যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন, তারা সামনের দিনে কীভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে দলকে কীভাবে সুসংগঠিত করা যায় এবং দলকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, যেহেতু তারা এখন সরকারি দলে রয়েছেন এবং দীর্ঘ তারা প্রায় 19 বছর পর এই সরকারে তারা এসেছেন এবং এই সময়টিতে গত 19টি বছর তারা যে বিরোধী দলের ভূমিকা পালন করেছেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতি তারা সবসময় সামনে ছিলেন বিরোধী দল হিসাবে, তারা সেই বিষয়টিকে সামনে রেখে এখন যেহেতু তারা সরকারে এসেছেন এবং সরকারে থাকা অবস্থায় তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন, দেশকে সেই বিষয়গুলি পরামর্শ নেওয়া হচ্ছে, সবার সঙ্গে আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এই মন্ত্রী এবং এমপি যারা রয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যেখানে সব বিষয় কিন্তু উঠে আসছে। একই সঙ্গে তাদের যে দলকে সুসংগঠিত করতে কীভাবে কমিটি দেওয়া যায়, কীভাবে তারা কাউন্সিল করবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি অনানুষ্ঠানিকভাবে, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে কিছুক্ষণ আগেই কিন্তু উনি আসার পরে এখানে বৈঠকটি শুরু হয়েছে, অর্থাৎ 7টা 25-এ তিনি আসার পর তার 5 মিনিটের মধ্যেই এখানে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সেই বৈঠক অনুষ্ঠিত শুরু হয়েছে। সেই বৈঠক কিন্তু এখনও চলমান রয়েছে। এরপরে তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, তিনি এই বারান্দায় এসে হয়তো কথা বলবেন, সেটাও কিন্তু আমরা আশা করছি যে তিনি হয়তো এখানে এসে কথা বলবেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এবং তিনি দেশে ফেরার পর 17 বছর পর দেশে ফেরার পর তিনি দ্বিতীয়বারের মতো এই কার্যালয়ে আসলেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে তিনি এসেছেন তার সবশেষ খবর।
আমরা সরাসরি ছিলাম বিএনপির নয়াপল্টন কার্যালয়ে। জ্বালানি তেলের মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে সংসদ অধিবেশনের সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি। কাল শুরু হচ্ছে জাতীয় সংসদের মুলতবি অধিবেশন। ঈদের ছুটির পর দ্বিতীয়বারের মতো বসে সরকারি দলের সংসদীয় সভা। শনিবার বিকেল 4টায় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়। বৈঠকের শুরুতেই স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুতে শোক জানানো হয়। চিফ হুইপ জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মজুতদারি ঠেকাতে অভিযান ও চোরাচালান রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশের দেশের তেলের দাম কম, আমাদের দাম কম, আমাদের দাম বেশি। খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের আগাম প্রস্তুতি থাকায় বাড়াতে হয়নি জ্বালানি তেলের দাম। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য নেওয়া হচ্ছে ব্যবস্থা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতাটা এসছে। পাচার হওয়ার যে দুই একটি ঘটনা নজরে এসছে, এগুলো আমরা কঠোর হস্তে দমন করব। এর আগে বেলা 11টায় শুরু হয় সংসদ কমিটির প্রথম বৈঠক। সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে যোগ দেন সদস্যরা। বৈঠকে সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম, এমপিদের আবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে কমিটি। চিফ হুইপ জানান, সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তা জানতে কমিটি গঠন করা হয়েছে। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোককে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে। সংস্কারের পর 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের জন্য আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কাটছে না জ্বালানির সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক। দু একটি ফিলিং স্টেশন খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পাম্পে নজরদারি রেখেছে প্রশাসন। ডিপোগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। দেখে মনে হবে মোটরসাইকেলের কোনো গ্যারেজ, প্রকৃতপক্ষে জ্বালানি তেল নিতে অপেক্ষমান এইসব বাইক চালক। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। দু একটি ফিলিং স্টেশনে খোলা থাকলেও সেখানে উপচে পড়া ভিড়। শনিবার ভোর থেকে তেল সংগ্রহের চেষ্টা করে অনেকে ব্যর্থ হয়েছেন। প্রাইভেট কার সহ অন্যান্য গাড়ি চালকদেরও ভোগান্তি চরমে। তেল মজুত করে কালোবাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ গ্রাহকদের। রোদের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা এখন পাম্প থেকে চলে যেতে তেল পাচ্ছি না, এখানে এসে দাঁড়িয়ে এখন তেল শুনছি তেল নাই, শেষ। পাম্প কর্তৃপক্ষ বলছে পেট্রোল, ডিজেল, অকটেন চাহিদার বিপরীতে কম পাচ্ছেন তারা, ফলে প্রকট হচ্ছে সংকট। অপ্রীতিকর ঘটনা এড়াতে ফিলিং স্টেশনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও জেলা প্রশাসনের মোবাইল টিমও কাজ করছে। 6টা বাজে আসছি এখানে লাইনের মধ্যে, ওরা বেলাইনে ধরে দিতেছে, এখন বলতে তেল নাই। তো এটা কি 3.5 লিটার অকটেন 2 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে, যেখানে আমি এটা বিক্রি করতে 3 থেকে 4 দিন। রূপগঞ্জে পরিমাণের চেয়ে তেল বেশি না দেয়ায় পূর্বাচল মডেল ফিলিং স্টেশনের ম্যানেজার সহ 5 জনকে মারধর ও তেল লুটের ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে জামালপুর টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকরা। পরে জেলা প্রশাসন জ্বালানি ডিলার পয়েন্টের মালিককে 50,000 টাকা জরিমানা করে মজুত থাকা 2,800 লিটার তেল বিক্রির ব্যবস্থা করে দিলে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। খুলনায় ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের অবৈধ মজুত বিষয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন। সিলেট, মৌলভীবাজার সহ বিভিন্ন ডিপো নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবি। সুষ্ঠুভাবে যাতে এই বিতরণটা নিশ্চিত হয় এবং যাতে এই ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, তার জন্য আমাদের এখানে মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট স্থাপন সহ টহল জোরদার এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এদিকে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনে চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে 7,000 মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরের রেলহেড ডিপোতে পৌঁছেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনপদের সময়ে আরও থাকছে।
আবারও মিয়ানমারের আরাকান আর্মির নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে 13 জেলেকে অপহরণ, ফিরিয়ে আনার চেষ্টা করছে বিজিবি ও কোস্ট গার্ড। পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না সরকার। বাহিনীটিকে স্বাধীন ও শক্তিশালী করতে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজশাহীর সারদায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি বলেছেন, বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ, ঐতিহ্যবাহী একটি ইউনিফর্ম ফেরানোর কাজ চলছে। বছর ধরে প্রশিক্ষণের কঠোর শৃঙ্খলা পেরিয়ে নতুন স্বপ্ন আর দীপ্ত প্রত্যয়ে দেশ সেবার শপথ, নিরাপদ ও শান্তির আগামীর বাংলাদেশ গড়তে জনসেবার ব্রত। শনিবার সকালে রাজশাহীর সারদায় বিসিএস পুলিশ প্রশাসনের 43তম ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে ফুটে ওঠে অপরাধের বিনাশ, জনগণের আস্থা অর্জন আর দেশ সেবার অঙ্গীকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তিনি বলেন, বর্তমান পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, যাতে আমাদের আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল যেন না হয়, সেজন্য স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। 2025 সালের 1 মার্চ শুরু হওয়া 43তম বিসিএস পুলিশ ব্যাচে 80 জন প্রশিক্ষণ শুরু করেন। গত বুধবার এক প্রজ্ঞাপনে 4 জনকে চাকরি থেকে অপসারণ করা হয়। এর আগে বাদ পড়েন আরও 4 জন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নতুন সরকার গঠনের পর 4 দিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 12টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারে শহরের শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সন্ধ্যা 7টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করবেন। 30 মার্চ সকালে সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন তিনি। একই দিন সন্ধ্যায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে যাবেন। জনপদের সময়ে আরও থাকছে। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে 6 লাখেরও বেশি পর্যটক। ব্যবসা ছাড়ালো 600 কোটি টাকা। অঙ্ক দ্বিগুণ করতে সমন্বিত উদ্যোগের তাগিদ। জিয়াউর রহমানের নাম সামনে চলে আসবে, তাই বিগত সরকার খাল খননের কোনো উদ্যোগ নেয়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সকালে যশোরের কেশবপুর উপজেলার গরুলি খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বিগত সরকার উন্নয়নের নামে পকেট ভারী না করলে ভবদহের সমস্যার সমাধান এতদিনে হয়ে যেত বলে মন্তব্য করেন তিনি। পরে সেখানে একটি চারাগাছ রোপণ করেন মন্ত্রী। শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে, কারণ খাল কাটলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবিটি ভেসে উঠবে, শুধু সেই ক্ষুদ্র চিন্তার কারণে, সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো বুঝলেও তারা ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হবার কারণে তারা এই খাল খনন কর্মসূচি আর চালু রাখেননি। ক্ষতি শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হয়েছে, ব্যাপারটা তাই নয়। ক্ষতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক চিলতে পরিমাণ হয়নি। বাংলাদেশের জনগণের হৃদয়ে তার স্থান যত গভীরে ছিল, আরো গভীরে প্রথিত হয়েছে এই সময়। বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এনসিপির মহানগর কমিটির সাধারণ সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। নাহিদ বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে সংসদকে কবজা করে সংবিধানকে দলীয়করণ করেছে, একই প্রবণতা বর্তমান সরকারের মধ্যে দেখা যাচ্ছে। সরকার সংবিধানকে নিজেদের মতো করে ব্যাখ্যা করছে বলেও অভিযোগ করেন তিনি। 70% মানুষ গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে,
বিএনপি নিজেও এই নির্বাচনে গণভোটে অংশগ্রহণ করেছে। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। ফলে সংবিধান তাদের ইচ্ছা মতো তারা কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আমরা আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত তার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা। হঠাৎ শিলাবৃষ্টি আর কালবৈশাখীর তাণ্ডব, বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। পঞ্চগড়ে ঘরের চালা ভেঙে প্রাণ গেছে একজনের, ঝিনাইদহে বজ্রপাতে 2 কৃষকের হয়েছে মৃত্যু। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, তুমুল বৃষ্টির সঙ্গে পড়ল বড় বড় শিলা। তার গতি এমন যে টিনের চালাও ফুটো হয়ে গেছে। তাণ্ডব চালায় কালবৈশাখীও, ভেঙে পড়েছে ঘরবাড়ি, ফসলেরও ক্ষতি। শনিবার লালমনিরহাটের 5টি উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা ও অনেক কাঁচা আধা পাকা ঘরবাড়ি। ফসলের ক্ষতি হওয়ায় দিশেহারা কৃষক। ঘর থাকা যারা পাথরের জন্য বাচ্চা ধরি একটা বসিকার আছি। ভুট্টা কাটছি, ভুট্টা তো বাতাসও ভেঙে ফেলেছে, আবার তো শিল বৃষ্টি হয় তো আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটির তালিকা করছি, তালিকা করার পর তাদেরকে যথাসাধ্য সম্ভব আমরা কিছু সহায়তা করার চেষ্টা করব। নীলফামারী, ডোমার ও জলঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে বিস্তীর্ণ ফসলের মাঠের ভুট্টা, মরিচ, আলু, ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝোড়ো বাতাসে অনেক জায়গায় জমির ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। বহু বসতবাড়ির টিনের চালা উড়ে গেছে। বড় বড় পাথর পড়ছে, পড়িগুলো নাই, যারা হয়েছে থাকিবার মতন অবস্থা নাই। আমার বৃষ্টি শিলা হয়েছে, তা ঘর তো থাকাই যায় না। পঞ্চগড়েও আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে গাছ ভেঙে পড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরে চাপা পড়ে চাকাতিবালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। মরিচ ক্ষেত, ভুট্টা ক্ষেত, ঘর বাড়ি সহ গাছপালা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর বাড়ি একবার সব ভাঙে চুরে, আমরা দুশ্চিন্তায় আছি। এদিকে ঝিনাইদহের শৈলকুপায় মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 4 জন। তারিফ রহমান, সময় সংবাদ। 1 মাসের ব্যবধানে আবারও মিয়ানমারের আরাকান আর্মির হানা। কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে 13 জেলেকে অপহরণ করেছে গোষ্ঠীটি। শাহপুরের দ্বীপ পশ্চিম পাড়ার জেলে সমিতি জানায়, ভোরে ইঞ্জিন চালিত কয়েকটি নৌকা নাফ নদীর মোহনায় মাছ শিকারে যায়। এ সময় কয়েকটি নৌকাকে স্পিড বোট নিয়ে ধাওয়া করে আরাকান আর্মি। পরে অস্ত্রের মুখে 3টি নৌকা সহ 13 জেলেকে ধরে নিয়ে যায়। জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে জানিয়েছে বিজিবি ও কোস্ট গার্ড। গত 1.5 বছরে অন্তত 4 শতাধিক জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের মধ্যে ফিরিয়ে আনা হয় প্রায় 250 জেলেকে। চুয়াডাঙ্গায় ক্ষেত থেকে উদ্ধার হওয়া 7টি শক্তিশালী ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। দুপুরে মাখালডাঙ্গা গ্রামের স্কুল পাড়া মাঠে ল্যান্ড মাইনগুলো নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর 55 রেজিমেন্টের যশোর ইউনিটের সদস্যরা। পুলিশ জানায়, নিজ জমিতে নালা কাটতে গিয়ে বোমা সদৃশ্য 3টি বস্তু দেখতে পান স্থানীয় কৃষক হজরত আলী। খবর পেয়ে সেগুলোকে ল্যান্ড মাইন হিসেবে শনাক্ত করা হয়। এরপর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে। ঝালকাঠির গাফখান নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। দুপুর 1:30টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, নানা বাড়ির পাশের একটি নদীতে গোসল করতে নামে আলিফ নামের ওই কিশোর। তবে সাঁতার না জানায় পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারের কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি। চৈত্রের খরায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে তিতাস নদীর মাঝে জেগে উঠেছে চর। ব্যাহত হচ্ছে পানি প্রবাহ, সংকুচিত হয়ে গেছে নৌপথ। হুমকির মুখে পড়েছে নদী কেন্দ্রিক জীবন জীবিকা। শীঘ্রই নদী খননের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বর্ষা মৌসুমে তিতাসের বুকে ভরা যৌবন নেমে আসে। নৌযানগুলো অবাধ চলাচলের পাশাপাশি নদীকেন্দ্রিক বাণিজ্য জমে ওঠে। তবে শুষ্ক মৌসুমে পরিস্থিতি পুরো ভিন্ন। চৈত্রের মাঝামাঝিতে ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘর অংশে নদীর মাঝে আবাদ করা হচ্ছে ধান। খরার কারণে নদীর বুকে জেগে উঠেছে ডুবুচর। এতে কমে গেছে পানি প্রবাহ। কচুরিপানা স্তূপ হয়ে প্রায় বন্ধ নৌপথ। নৌযান না চলা ও পানিতে মাছ না থাকায় স্থানীয় জেলে পরিবারের জীবনে এসেছে পরিবর্তন। নদী টান হয়ে গেছে গা, টানা টানা লেগে পানি আয় না, আমরাও কাম কাজে সমস্যা। নদীটা যদি আরেকটু ফাঁস হইতো
তাহলে মনে করেন যে কুচুরি ফেনাও একটু ফসন পিছন চলাফেরা করতো, আমরারও মাছ ধরতে একটু সুযোগ সুবিধা হইতো। বিলের ধান বন আনতাই না, আমরা গাং ফারে যাইতাই না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গত বছর নদীটির 92 কিলোমিটার অংশ খনন করা হয়েছে। নৌপথ উদ্ধারের দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবহিত করব। পানি সম্পদ মন্ত্রণালয়ের ম্যান্ডেট না হওয়ায় আমরা ওই গভীরতায় খনন করতে পারি না। সম্প্রতি নদীটির ভাদুগর অংশ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিসি যৌথভাবে নদীটি খনন করা হবে বলে জানান। প্রজেক্ট রেডি করে প্রপোজাল আকারে আমার কাছে জমা দিবে, দিলে পরে আমরা এস্টিমেট সহ জমা দিবে, আমরা পাঠিয়ে দিব। মিনিস্ট্রিতে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় ওনারা একটু যোগাযোগ করবেন, আমি আমার তরফ থেকে যোগাযোগ করব। নাসিরনগরের মেঘনা নদী থেকে উৎপত্তি হয়ে জেলার 130 কিলোমিটার পথে প্রবাহিত হয়ে আবারও নবীনগর প্রান্ত দিয়ে মেঘনা নদীতে পতিত হয়েছে তিতাস। দখল দূষণ আর ডুবুচরের কারণে অনেকটাই সংকুচিত হয়েছে একসময় খরস্রোতা তিতাস। স্থানীয়দের দাবি, নদীটি খনন করা হলে জীবন জীবিকা যেমন পরিবর্তন হবে, তেমনিভাবে এই অঞ্চলের অর্থনৈতিক গতিও সচল হবে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ঈদ উৎসবের চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখেরও বেশি পর্যটক। বাণিজ্য হচ্ছে 600 কোটি টাকার বেশি। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি, সব মিলিয়ে দীর্ঘ অবকাশ। আর এই সুযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। সাগর তীরে যেন তিল ধারণে ঠাঁই নেই। সব বয়সী পর্যটকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। কেউ সমুদ্র স্নান করছেন, কেউ বালুচরে বসে উপভোগ করছেন সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন সৈকত পাড়ে ফটোগ্রাফার, বিচ বাইক ও জেট স্কি চালক, ঘোড়াওয়ালা এবং কিটকট ব্যবসায়ীরা। একই সঙ্গে জমজমাট ছিল শুটকি আচার, পার্ল হাউস ও বার্মিজ মার্কেটগুলো। প্রত্যাশিত ব্যবসায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 1 মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো। এখন আমাদের পর্যটক আসলে অনেক খুশি লাগলো। রোজার সময় ছিল না, এখন ভালো ইনকাম হইতেছে। 20 থেকে 25 লাখ টাকার কালেকশনের শুটকি করেছি এবং ভালোই বেচা কেনা হচ্ছে। 50,000 টাকা, 60,000 টাকা এভাবে করে ভালো বিজনেস হয়েছে। এখনো ব্যবসাটা চলমান। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। রেস্তোরাঁগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। সব মিলিয়ে পর্যটন খাত ছিল বেশ চাঙ্গা। পুরোপুরি আমরা হয়তো পাইনি, কিন্তু এরপরেও আমরা ভালোই একটা রেসপন্স পেয়েছি। আগামী 1 বৈশাখ পর্যন্ত কন্টিনিউ থাকবে আর কি। চেম্বার অব কমার্সের তথ্য মতে গত 7 দিনে 6 লাখের বেশি পর্যটক কক্সবাজার ভ্রমণ করেছেন। এতে পর্যটন সংশ্লিষ্ট সব খাতে 600 কোটি টাকারও বেশি ব্যবসা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। আমাদের আবাসন খাত থেকে শুরু করে আমাদের পরিবহন খাত এবং আপনার সেক্টর অনুযায়ী যেসব মাল্টি স্টেক হোল্ডার এখানে আছেন, সবার জন্য বেশ ইতিবাচক ব্যবসা হয়েছে বলে ধারণা করছি। এদিকে সিসেফ লাইফগার্ড সংস্থার তথ্য মতে গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান সিক্ত হলেন উষ্ণ অভ্যর্থনায়। মন্ত্রী, এমপি ও নেতাদের সঙ্গে বৈঠক। জ্বালানি তেলের মজুদ ঠেকাতে অভিযান, চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর। সংসদ অধিবেশনে সাউন্ড জটিলতা পরিকল্পিত কিনা তদন্ত কমিটি গঠন। গাড়ি বন্ধ হয়ে গেছে, পরে টাইনা নিয়ে আসে এনে দাঁড়ায় আছে। 9 ঘন্টা 9.5 ঘন্টা বসে থাকা লাগবে। এখনো সিওরিটি দিচ্ছে না তারা তেল ফুয়েল দিবে কি দিবে না। কাটছে না জ্বালানি সংকট, চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ, ডিপোর নিরাপত্তায় বিজিবি। আতঙ্কে বাড়তি না নেওয়ার আহ্বান। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।